শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। নবাবগঞ্জ সরকারি কলেজের অনলাইন ক্লাসের আজকের বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা কোভিড-19 কারণে অনলাইনে ক্লাস পরিচালনা করছি। ইতোমধ্যে প্রায় 1 মাস তোমাদের ক্লাস শুরু হয়েছে। আমি বাংলা বিভাগের প্রধান হিসেবে তোমাদের প্রথম ক্লাসে আজ এসেছি। আমি তোমাদের আজকে একটা সার্বিক আলোচনা করতে চাই, যে আলোচনার মধ্য দিয়ে তোমরা বাংলা সিলেবাস এবং সৃজনশীল প্রশ্নে কিভাবে তোমরা লিখবে, কিভাবে পড়বে, সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের যে শিক্ষার ইতিহাস তা পর্যালোচনা করলে দেখব যে প্রায় 250 বছর ধরে আমাদের পরীক্ষা ব্যবস্থা ছিল অনেকটাই মুখস্থ নির্ভর। একজন ছাত্র কিছু প্রশ্ন মুখস্থ করে সেগুলি পরীক্ষার হলে লিখত। আমাদের কথা বলি যে আমরা যখন সাজেশান সংগ্রহ করে পড়তাম, দেখা যেত যে প্রশ্নগুলো আসতো এভাবে যে হৈমন্তীর চরিত্র আলোচনা করো, 10 নম্বরের প্রশ্ন। আমরা মুখস্থ করে এসে সেটা লিখে দিতাম। আমি খোঁজ রাখতাম না যে এই গল্পটি যার লেখা তার জীবনের অন্যান্য দিকগুলো, উল্লেখযোগ্য দিকগুলো, সে সম্পর্কে আমাদের পড়ার নির্দেশনা ছাড়া দিতেনও না। আমরা খুব আগ্রহ সহকারে লেখকের জীবনীও পড়তাম না, শুধু প্রশ্নগুলো মুখস্থ করে আমরা পরীক্ষায় লিখতাম। আমরা বলতে আমি আমার কথা বলছি না, সার্বিক একটা শিক্ষার্থীদের কথা বলছি, যে তখনকার শিক্ষার এইরকমই একটা ধরন ছিল। বিশেষ করে সাহিত্য এইরকমভাবে পড়ানো হতো এবং পরীক্ষা এভাবেই হতো। আবার শর্ট প্রশ্ন থাকতো, ছোট প্রশ্ন, সেখানে থাকতো যে গৌরীশঙ্কর বাবু কে ছিলেন, তার পরিচয় দাও। এটা মুখস্থ করে আমরা লিখতাম। কিন্তু এতে কিন্তু যথার্থ যে জ্ঞান সেটি হয়ে উঠত না। অধিকাংশ ছাত্রই কিন্তু এই ভুলটা করত। আর যারা নিতান্তই ভাবতো যে আমরা সাহিত্য মনোযোগ দিয়ে পড়ব, তারা অন্যান্য বিষয়গুলো পড়তো, লেখকের নাম, লেখকের জীবনী, তিনি কী কী লিখেছেন, এগুলো পড়তো। এতে আমাদের মধ্যে যে যথার্থ সাহিত্যের চেতনা সেটি অনেক সময় থাকতো না, শুধু পরীক্ষায় পাশ করাটাই থাকতো মূল বিষয়। সেই কারণেই 2010 সালে আনা হয়েছে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি। সৃজনশীল প্রশ্ন পদ্ধতি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আমার পরম শ্রদ্ধেয়, যার সঙ্গে আমি কাজ করার সৌভাগ্য অর্জন করেছি, প্রফেসর আবদুল্লাহ আবু সাইদ স্যার, বিশ্ব সাহিত্য কেন্দ্রের যিনি প্রাণপুরুষ, তিনি একটা সেমিনারে বলেছিলেন যে সৃজনশীল কাঠামোবদ্ধ মানে একটা কাঠামোর মধ্যে প্রশ্ন থাকবে, এটাই বড় কথা নয়। এর মধ্যে পড়ার একটা বিস্তৃত সুযোগ থাকবে, অর্থাৎ টেক্সট বই যেটা মূল বিষয় সেটা ছাত্রকে পড়তেই হবে। পাশাপাশি ছাত্রকে জানতে হবে যে এই সৃষ্টিকর্মটির সোর্সটা কে লিখেছেন, তার সম্পর্কে তাকে জানতে হবে। এক্ষেত্রে আমরা দেখব যে প্রশ্নটা কাঠামোবদ্ধ করা হয়েছে, অর্থাৎ 4টি ভাগে ভাগ করা হয়েছে: জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর চিন্তন। তো জ্ঞানমূলক যেখানে, সেখানে কিন্তু বই থেকেই প্রশ্ন আসে। আমি একটু আগে বললাম যে আগে আমরা লেখকের জীবনী পড়তাম না, কিন্তু এখন আমাদেরকে লেখকের জীবনীটা পড়তে হচ্ছে, কারণ ওখান থেকে প্রশ্ন আসতে পারে। মনে করি রবীন্দ্র, এই প্রশ্নটা কিন্তু ওই গল্পের মধ্যে নেই, কিন্তু বইয়ের শুরুতেই, অর্থাৎ গল্পের যে শুরুতেই, সেখানে কিন্তু ছোট্ট করে একটা কবির জীবনী দেওয়া আছে। আমরা আগে এটা পড়ার প্রয়োজন বোধ করতাম না, কারণ পরীক্ষায় তো ওই প্রশ্ন আসতো না। কিন্তু সৃজনশীল প্রশ্ন আসার পরে আমাদেরকে দেখতে হয়েছে যে কবির জীবনের কিছু ঘটনা, কবির জীবনের উল্লেখযোগ্য সৃষ্টি, কবির জীবনের ঘটনা প্রবাহ, খুব সংক্ষিপ্ত আকারে হলেও এটা শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়িয়েছে। আমরা যখন ছোট ছোট প্রশ্ন করি, এই প্রশ্নগুলো কিন্তু শুধু তার পরীক্ষার জন্য নয়, সারা জীবন তার মনে থাকবে এবং এটা থেকেই সে
আগামীতে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সে অংশ নিতে পারবে। তো জ্ঞানমূলকে ঠিক ওই ধরনের প্রশ্ন থাকে এবং সেটি পড়ার জন্য পুরো বইটি তাকে পড়তে হয়, পুরো টেক্সটটা পড়তে হয়। কারণ এই প্রশ্নগুলো তো কোনো গাইড বই থেকে তুলে নিয়ে মুখস্থ করে এসে পারবে না। অনুধাবনের ক্ষেত্রেও ঠিক ওরকম বই থেকে যে প্রশ্নটি আসে সংক্ষিপ্ত আকারে, সেটা থেকে বোঝা যায় যে সে গল্পটি পড়ে বা প্রবন্ধটি পড়ে কতটুকু বুঝতে পেরেছে। এখানে 2 নাম্বার থাকে, জ্ঞানমূলকে 1 এবং এখানে 2। তো 2 হলে তো একটা প্রশ্নের একটা ব্যাখ্যার ব্যাপার থাকে। সেই ব্যাখ্যাটা সে করবে কি? সে বই থেকে যে জ্ঞানটা অর্জন করেছে সেখান থেকে সে এটি বুঝে লিখতে পারবে। একটা নতুন বিষয় সৃজনশীল প্রশ্নে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপকটা কেমন হতে পারে? এটি সাধারণত কোনো কবিতা থেকে হতে পারে, কোনো গল্প থেকে হতে পারে, পাঠ্যপুস্তকের বাইরের যে কোনো সংবাদপত্র থেকে হতে পারে, এবং কোনো চার্ট বা কোনো হয়তো ছবি এ ধরনের থাকতে পারে। এগুলোর থেকে আমরা দেখতে পাই যে কিছু না কিছু মেসেজ থাকে, যে মেসেজটাতে পরবর্তী অধ্যায়ে প্রয়োগমূলকে দেখা যায় যে সেই লেখাটির সঙ্গে, অর্থাৎ যে পাঠ্যপুস্তকের যে বইটি সে পড়ছে সেই গল্পটির সঙ্গে ওই উদ্দীপকের কিছু সমন্বয় আছে কিনা এটাই সে অনুধাবন করবে, বুঝবে, বুঝে সে এটা প্রয়োগ করবে সেই প্রশ্নের উত্তরে। আর সব শেষে যেটা আছে সেটা হচ্ছে উচ্চতর চিন্তন। এখানে তাকে উভয়ের সাথে সমন্বয় করতে হবে, অর্থাৎ এই উদ্দীপকের যে চিত্র বা ঘটনা দেওয়া হয়েছে তার সাথে পাঠ্য বইয়ের সাদৃশ্য, বৈসাদৃশ্য, যুক্তি নির্ভর, ভালো মন্দ দিক সব কিছু তুলে ধরে সে বোঝাবার চেষ্টা করবে যে সেই উদ্দীপকটা কতটুকু এই পাঠ্য বইয়ের বিষয়টার সাথে সম্পৃক্ত রয়েছে বা কতটুকু বোঝানো সক্ষম হয়েছে। তো এই যে বিষয়টি, আমি কিন্তু যদি পাঠ্যপুস্তক না পড়ি তাহলে আমি বলতে পারবো না বিষয়টি। আর যদি আমার উদ্দীপকটা তো নতুন, আমি কখনোই দেখিনি সেটা, এই উদ্দীপকটা তখনই পড়তে হবে, আমাকে পড়েই লিখতে হবে। অর্থাৎ আমাকে নিজের মস্তিষ্ক থেকে একটা চর্চা করার সুযোগ সৃষ্টি করতেই হবে, না হলে এই পদ্ধতিতে ভালো ফলাফল করা সম্ভব নয়। তো আমরা 10 নম্বরে একটা প্রশ্ন লিখতে গিয়ে আমরা 4 ধরনের বিষয় লিখছি। জ্ঞানমূলকে 1, অনুধাবনে 2, প্রয়োগে 3 এবং উচ্চতর চিন্তনে 4 নম্বর। তো এই 10 নাম্বার আমি যদি একটা না লিখতে পারি তাহলে আমার একটা নাম্বার কমে যেতে পারে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যে মূল বইটির সাথে উদ্দীপকের সমন্বয় করাটাই হচ্ছে ছাত্রের একটা যথার্থ চিন্তাভাবনা। এখন সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার সময় এটার একটা আঙ্গিক, অর্থাৎ সাইজও তো আছে যে কত বড় লেখা যায়। আর খুব বড় লেখার দরকার নেই। আমরা প্রথমটা হয়তো দেখা গেল যে একটা শব্দেই উত্তর দেওয়া সম্ভব, আবার হয়তো একটা লাইনেও সম্ভব। দ্বিতীয়টা যেটা অনুধাবন, সেখানে একটু ব্যাখ্যার প্রয়োজন আছে, এখানে হয়তো একটা অর্ধেক পৃষ্ঠা যেতে পারে, একটা বিষয় নিয়ে একটা নিজের চেতনা তুলে ধরা। আর পরের যেটা আছে প্রয়োগ, সেখানে যেহেতু দুটোর সমন্বয় করা, সেখানে এটা একদমই ছোট হলে চলবে না, একটু চিন্তা ভাবনাগুলো দুটোর মধ্যে কি আছে, উদ্দীপকের মধ্যে কি আছে, পাঠ্যপুস্তকের মধ্যে কি আছে, এই বিষয়গুলোর একটা পাশাপাশি তুলনা করা যেতে পারে। এখানেও একটু আকারগত দিকটাও খেয়াল রাখতে হবে। আর উচ্চতর যে চিন্তন, সেখানে কিন্তু একটা গবেষণাধর্মী বিষয়, অর্থাৎ সেখানে আমি বোঝাবার চেষ্টা করব যে ওখানে যেটা আছে, পাঠ্যপুস্তকে যেটা আছে সেটার সঙ্গে আমার উদ্দীপকের সঙ্গে যে মিল, এবং মিলটার সঙ্গে ভালো মন্দ বিচার, এবং আমাকে বোঝাতে হবে যে সেই বিষয়টি, উদ্দীপকের বিষয়টি পাঠ্যপুস্তকের সঙ্গে প্রতিনিধিত্ব করছে কিনা বা এটার সাথে একটা সমন্বয় ঘটছে কিনা। তো একজন শিক্ষার্থী অবশ্যই গবেষণা চিন্তাভাবনা গড়ে উঠবে যদি সৃজনশীল প্রশ্নগুলো সে দেখে। আব্দুল আবু সাইদ স্যার যেটা বলেছিলেন যে মুখস্থ আমাদেরকে সীমিত করে দেয়, অর্থাৎ আমি যে কটা প্রশ্ন সাজেশনে পাই সেই কয়টা পড়লেই পরীক্ষার মধ্যে দেখা যায় যে ওগুলোর মধ্যে থেকে উত্তর এসছে। সেটি আমাদের হিসাবে দেখা গেছে যে মূল পড়ার 10% যদি মুখস্থ করে একটা ছাত্র, তাহলে পরীক্ষাতে রেজাল্ট করতে পারে। কিন্তু সৃজনশীলে কোনো প্রশ্ন একবারের পর দ্বিতীয়বার আসে না, একদম নতুন ধরনের প্রশ্ন আসে, এবং উদ্দীপকগুলো বৈচিত্র্যময়, অর্থাৎ একটা উদ্দীপক হয়তো একবার এসছে, সেটা আর ঘুরে কখনো আসার সম্ভাবনা নেই, কারণ
আমাদের প্রশ্নগুলো করা হয় সম্পূর্ণরূপে কোনো সহায়ক বইয়ের সহযোগিতা ছাড়া। অর্থাৎ মূল টেক্সট থাকবে আমার সঙ্গে, আমার সামনে যে পত্রপত্রিকা আছে, আমার সামনে যে ঘটনা প্রবাহ আছে, আমার সামনে যে ইতিহাস আছে, সেখান থেকে আমরা কিছু অংশ সেখানে তুলে দিতে পারি। আবার একটা ছবি হয়তো দেখলাম, আমি হয়তো ৭১-এর দিনগুলি বা হয়তো ওই ৫২-র দিনগুলি, এরকম যে লেখাগুলো আছে সেখানে আমরা হয়তো কোনো মিছিলের ছবি দিতে পারি, কোনো হয়তো মানে ইতিহাসের কোনো একটা চিত্র তুলে ধরতে পারি, ছবি দিয়ে উদ্দীপক তৈরি করা যেতে পারে। তাহলে আমাদের যেটা ভাবতে হবে যে এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে আমি শুধুমাত্র পাস করব না, আমার মাথায় একটা মানে ইতিহাস গেঁথে থাকবে, যেটি যে কোনো সময় আমি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাই সেখানে এর প্রয়োগ আমি করতে পারবো। অর্থাৎ একটা পূর্ণ জ্ঞান আমার মধ্যে কাজ করবে। এই পদ্ধতিটা আজ 10 বছর হয়ে গেল বাস্তবায়ন ঘটা। তোমরা ইতোমধ্যে যে পরীক্ষা দিয়ে এসছো, মাধ্যমিক শিক্ষা মানে স্কুল সার্টিফিকেট পরীক্ষা, সেখানেও এই পদ্ধতিটা কার্যকরী ছিল। এবং আমরা মনে করি যে শুধুমাত্র আমরা মুখস্থ বিদ্যায় সীমাবদ্ধ নই, আমরা এখন চলে গেছি একটা জগতে, যে জগতে আমরা কিছু গবেষণার মধ্যে নতুন কিছু, গবেষণার মাধ্যমে নতুন কিছু আমরা তুলে ধরার প্রয়াস পাচ্ছি। তো এই পদ্ধতিটার মধ্য দিয়ে আরেকটা বিষয় আছে, যেমন আগে দেখতাম যে অনেকেই বিজ্ঞান বিভাগে অনেক নাম্বার পাচ্ছে, অর্থাৎ তারা ৭৫-এর মধ্যে লিখিত পরীক্ষা 25 প্র্যাকটিক্যাল, তাতে দেখা যাচ্ছে কেউ 80-90 পেয়ে যাচ্ছে। কিন্তু বাংলাতে আমরা সনাতন পদ্ধতিতে খাতা যখন দেখতাম, তখন দেখতাম যে একটা বানান ভুল হয়েছে বা কিছু হয়েছে, যখন নাম্বার কেটে আমরা দেখতাম যে কেউ 60 পেতেই অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সৃজনশীল পদ্ধতি আসার ফলে তার যে কনসেপ্ট, তার যে ধারণাটা যখন যথার্থ আমরা দেখতে পাচ্ছি, তখন তাকে নাম্বার দিতে তো আমাদের কার্পণ্য কিছু নেই। যেমন জ্ঞানমূলকে ওখানে একটা ওয়ার্ড, একটা শব্দ বা একটা বাক্য লিখলে সে 1 নম্বর পাচ্ছে। তারপর অনুধাবনে গিয়ে হয়তো 10টা লাইন লিখে সে বুঝাতে পারছে বিষয়টা, তখন সে যথার্থ নাম্বার পাচ্ছে। এইভাবে এখন বাংলাতেও ছাত্রছাত্রীরা যোগ্যতার নিরিখে ভালো নাম্বার পাচ্ছে। কিন্তু সেই যুগে আমরা 60 নাম্বার তুলতে আমাদের পুরো খাতা লিখে 3 ঘন্টাতে আমরা শেষ করতে পারতাম না। তো সেদিক দিয়ে এই পদ্ধতিটা তোমাদের জন্য খুবই গ্রহণযোগ্য এবং তোমাদের যথার্থ মেধা যাচাইয়ের জন্য একটা ভালো কৌশল। তো যাক, সে বিষয় নিয়ে কথা বললাম। এবার বাংলার কথা বলি। অন্যান্য সাবজেক্টে আমরা সৃজনশীল পদ্ধতিতে যেরকমভাবে তথ্য লিখতে পারি, সাহিত্যের ক্ষেত্রে একটু ভিন্ন ধর্মী। অর্থাৎ সাহিত্য বলতে একটা হৃদয়ের সঙ্গে সম্পর্ক, সেই সম্পর্কের সাথে আমি যদি উদ্দীপক এবং প্রশ্নের উত্তরকে আমি যদি যথার্থভাবে তুলে ধরতে পারি, তাহলে সেখানে আমাদের একটা সুন্দর মানে নতুন সৃষ্টি কিছু হতে পারে। সাহিত্য জীবনের দর্পণ, সাহিত্যের মধ্য দিয়ে আমরা সমকালীন সমাজ, ইতিহাস সব কিছু জানতে পারি। সাহিত্য একটা ব্যাপক বিষয়। তো তোমাদের এই বিষয়গুলোকে চিন্তা করে এবার একটু সিলেবাসে পরিবর্তন আনা হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই জেনেছো যে তোমাদের যে পাঠ্যপুস্তকে এবার যে বিষয়গুলো নতুনত্ব আছে, এবং তোমাদের পূর্বতন যারা ছাত্র ছিল তারাও পড়েছে অনেকগুলো বিষয়। তো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বিভিন্নভাবে চিন্তা করে এই বিষয়গুলো তুলে ধরে থাকে, যেন তোমাদের মধ্যে একটা সুন্দর চেতনা তৈরি হয়। তোমরা নিশ্চয় জানো যে তোমরা যখন উচ্চ মাধ্যমিক পাশ করে চলে যাবে, তখন কেউ হয়তো ডাক্তারি পড়বে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়বে, কেউ ইউনিভার্সিটিতে বিশেষ সাবজেক্ট নিয়ে পড়বে। তখন কিন্তু সাহিত্য পড়ার এই পাঠ্য তালিকায় থাকবে না। তাহলে এখন কেন দেওয়া হয়েছে? এখন এই জন্যই দেওয়া হয়েছে তোমাদের মধ্যে একটা চেতনা সৃষ্টি করা। অর্থাৎ আমার সাহিত্য, আমার যে ইতিহাস, এর যে একটা বিশেষ গুরুত্ব আছে, সেইটা আমি তোমার সামনে তুলে ধরতে পারছি। যেমন ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম, গল্পটির নাম হচ্ছে গলিধারের ছেলেটি। এটি লিখেছেন ডক্টর আশরাফ সিদ্দিকী। তো আমি এখানে এই গল্পটি খুব সংক্ষেপে বলতে চাই, একটু উদাহরণ দিতে চাই যে কেন তোমরা সাহিত্য পড়ছো। লাড়ু নামে একটা ছেলে একটা গলিতে ভিক্ষা করত এবং তাকে অনেকেই পয়সা দিত, সে ওইটা নিয়ে জমাতো এবং কারোর কাছে চেয়ে খেয়ে একটা বারান্দাতে ঘুমাতো। একদিন একটা অ্যাক্সিডেন্টে তার হাতে আঘাত লাগে এবং তার রক্তাক্ত হাত নিয়ে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। তো সে অবাক হয়ে গেল যে তাকে একটা সুন্দর বিছানায় শুতে দেওয়া হয়েছে, সে এখানে শুয়ে আছে, সময় মতো
নার্সেরা এসে দেখে যাচ্ছে, ওষুধ দিচ্ছে, সকালে নাস্তা আসছে, দুপুরে খাবার আসছে, রাত্রে খাবার আসছে, কি আরাম। সে অত্যন্ত মানে মজায় আছে। সে বলছে যে এই ধরনের জীবন তো আমার ছিলই না, এত এত ভালো লাগছে, আমি এখান থেকে যাব না। এক সময় সে সুস্থ হয়। সুস্থ হওয়ার পর সে নার্স বলে যে তোর তো দেওয়ার সময় হয়ে গেল। তো সে বললো যে আমি যাব না, এখানেই তো আমার ভালো লাগে। বলে তুই তো সুস্থ হয়ে গেছিস, তোকে আর এখানে রাখা যাবে না। তখন বললো তাহলে এখানে থাকতে গেলে কি করতে হবে? নার্স বললো যে আবার যদি কখনো তোমার এরকম রোগ হয়, অসুস্থ হও, তাহলে তোমাকে আমরা আবার ভর্তি করব। সেই রাত্রেই সে একটা কাঁচের জার ভেঙে তার হাতটা কেটে ফেললো এবং রক্তাক্ত করে ফেললো। সবাই ছুটে আসে তার চিৎকারে, এসে হাতে তার ব্যান্ডেজ বেঁধে বিছানায় শুয়ে দিল। তাকে বলছে তুই এইভাবে কিভাবে ঘটলো? বললো যে আপনি বলেছিলেন যে কিছু যদি হয়, যদি কোনো আঘাত লাগে, যদি কোনো রক্তাক্ত হয়, যদি অসুস্থ হয়, তাহলে হাসপাতালে থাকা যায়। তা আমি ভাবলাম যে আমি আর যাব না এখান থেকে, এই জন্য আমি ইচ্ছা করেই এই দুর্ঘটনা ঘটিয়েছি। আবার কিছুদিন সে থাকে, আবার তার সুস্থ হয়। আবার নার্স বলে যে তোর তো চলে যাওয়ার সময় হয়েছে। তখন সে বলে আমি আর যাবো না এখান থেকে, আমার এখানেই ভালো লাগে। সকালে উঠে নাস্তা খেতে পায়, দুপুরে খেতে পায়, রাতে খেতে পায়। সে একটা রাস্তায় ঘুমানো ছেলে। তো বললো যে আপা কি করলে এখানে আমি সারা জীবন থাকতে পারবো? তো নার্স অনেক বিরক্তের মধ্যে দিয়ে একটা বোতল দেখিয়ে বললো যে এর মধ্যে যে ওষুধটা আছে এটা খেলে সারা জীবন থাকা যাবে। সেটা রাগের মাথায় বলেছিল, কিন্তু সে এটাকে স্বাভাবিকভাবে নিল যে না, তাহলে ওটা খেতে হবে। সে গভীর রাত্রে ওই নামিয়ে সে ঢকঢক করে খেয়ে নিল। আসলে সেখানে ছিল অ্যাসিড জাতীয় পদার্থ, যেটা খাওয়া মতো তার ভেতরে জ্বলে যাচ্ছিল। তখন সে চিৎকার করছে, আর সারা হাসপাতাল থেকে সবাই ছুটে এসে তাকে বিছানায় শুয়ে দিয়ে তাকে বারবার বলছে এটা কেন খেলি, তুই এটা কেন খেলি? বললো যে আপা বলেছিল যে এটা খেলে হাসপাতালে সবসময় থাকা যাবে, আরামে থাকা যাবে। এভাবে একটা জীবনের অবসান ঘটে। তো এই যে একটা খামখেয়ালিপনা, একটা কথার মাধ্যমে একটা জীবনকে নষ্ট করে দেওয়া হলো। সাহিত্যে যারা পড়বে তারা বুঝতে পারবে, যারা পড়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই গরুকে নিয়ে সেই কাহিনীটা, যে গফুর মহেশকে খাওয়াচ্ছে কিভাবে। সে বলছে যে তার যে ছাউনি, সে ছাদ থেকে মানে ওই ঘরের চাল থেকে খড় টেনে নিয়ে সে গরুকে খাওয়াচ্ছে। যখন তার বাসা থেকে বলছে যে কেন এরকম হচ্ছে, এগুলো তো জল পড়বে ঘরে, তখন সে বলছে না পচে গেছে তো এই জন্য দিচ্ছি। তো এই যে প্রাণীর প্রতি ভালোবাসা, অসুস্থ রোগীর প্রতি মানুষের ভালোবাসা, তোমরা যখন কোনো চিকিৎসক হবে তখন অবশ্যই এই ধরনের শিশুদের প্রতি, অসহায় মানুষের প্রতি তোমাদের ভালোবাসা জন্মে যাবে। তোমরা যখন অন্য পেশায় যাবে তখন তো আর এই সাহিত্যের ক্লাসে পড়ার সুযোগ থাকবে না। তখন তোমরা এই সাহিত্য থেকে একটা মানবতা বোধ খুঁজে পাবে, এবং এই মানবতা বোধ থেকে তোমরা একটা সমাজে অবদান রাখতে পারবে। এই জন্যই উচ্চ মাধ্যমিকের পর তোমাদের পাঠ্যপুস্তকে আর সাহিত্য না থাকলেও তোমরা কিন্তু সাহিত্যের মধ্যে অবগাহন করবে। অর্থাৎ তোমাদের মনের মধ্যে একটা বোধ তৈরি করার জন্যই আমরা সাহিত্য পড়িয়ে থাকি। তো এর মধ্যে কি কি আছে? এর মধ্যে গদ্য আছে, গল্প এবং প্রবন্ধ এবং কবিতা আছে। গল্পগুলোর চমৎকার কিছু গল্প, এই আমাদের বাংলা সাহিত্যের দিকপালদের লেখা গল্প। আর কবিতার তো কথা বলাই যাবে না, কারণ কবিতা হচ্ছে আমাদের ইতিহাস নির্মাণের বিষয়। এখানে আমরা বেশ কিছু নতুন নতুন লেখা পেয়েছি। তোমাদেরকে একটু সিলেবাসটা নিয়ে আমি একটু বলি যে এই বইটি যেটি আছে সেটি আমাদের এই কারিকুলাম অনুযায়ী প্রস্তুত করা বই। এই বইটি তোমাদের হাতে থাকলে কিন্তু আর কোনো সহায়ক বইয়ের দরকার হবে না। এখানে আমরা যে সিলেবাসটা পেয়েছি, এখানে বেশ কিছু বিষয় আছে। আমাদের কাছে একটা লিস্ট আছে, সেখানে আমাদের সাহিত্য সম্রাট যাকে বলি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বাংলার নব্য লেখকদের প্রতিনিবেদন। এইটা আমরা প্রথমে আমরা পরিচিত হব একজন দিকপাল, যিনি বাংলা গদ্য নির্মাণে যথেষ্ট ভূমিকা রেখেছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্প আছে অপরিচিতা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি আরেক দিকপাল, তার বিলাসী গল্প। রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা গৃহ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আহ্বান, কাজী নজরুল ইসলামের লেখা আমার পথ, আবুল ফজলের লেখা মানব কল্যাণ, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা মাসি পিসি, আর আমাদের জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি সিরাজুজ্জামান ইলিয়াসের
রেইনকোট। আর এই আমাদের এই প্রজন্মের আমাদের কাছে খুব জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, বিজ্ঞান লেখক গবেষক মোহাম্মদ জাফর ইকবালের মহাজাগতিক কিউরেটর। আর মোপাসা, বিখ্যাত গি দ্য মোপাসার লেখা নেকলেস। এর মধ্যে কিন্তু গল্প আছে এবং প্রবন্ধ আছে, স্মৃতিচারণমূলক কিছু লেখা আছে। বিশেষ করে আমরা বঙ্গবন্ধুর লেখা যেটি পড়ব, সেখানে 52 সেই উত্তাল দিনগুলোর কথা তিনি লিখেছেন চমৎকারভাবে। তোমাদের একটা ইতিহাস, একটা অধ্যায় তোমাদের প্রবেশ করাবেন তিনি। রবীন্দ্রনাথের গল্পের মধ্যে বিশেষ করে এখানে এই যে কাহিনীটা বলেছেন, এখানে একজন আত্মসম্মান বোধসম্পন্ন মহিলার কথা। নারী সমাজ অবহেলিত, কিন্তু রবীন্দ্রনাথ দেখিয়েছেন যে নারীরা অবহেলিত নয়, নারীরা ইচ্ছা করলেই পারে অনেক কিছু করতে। রোকেয়া সাখাওয়াত হোসেন সবসময় সমাজে একটা নতুন ধারার সৃষ্টি করতে চেয়েছেন। তার যে ধারণা যে সমাজে নারী পুরুষ সমানভাবে এগিয়ে না গেলে এই পৃথিবী চলবে না, সেই বিষয়টি তুলে ধরেছেন। এখানে কিছু কবিতা আছে। আমরা জানি যে বাংলা সাহিত্যের বিখ্যাত একজন ব্যক্তিত্ব আছেন যিনি একটা নতুন ধারার সূচনা করেছিলেন, তার নাম মাইকেল মধুসূদন দত্ত। তার লেখা বিভীষণের প্রতি মেঘনাদ। তিনি মেঘনাদ বধ কাব্য নামে একটা বিশাল মহাকাব্য আছে বাংলা সাহিত্যের, তুমি একমাত্র মহাকাব্য বলা যেতে পারে। সেই এই মহাকাব্যের কিছু অংশ এখানে তুলে ধরা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন সোনার তরী। সোনার তরী বলতে উনি বুঝিয়েছেন যে আমাদের পৃথিবীতে একজন মানুষের কতখানি গুরুত্ব আছে। আমরা কি সৃষ্টিকে গ্রহণ করি না স্রষ্টাকে বেশি ভালোবাসি? একসময় দেখা যাচ্ছে যে সৃষ্টি কর্মকে নিয়ে আমরা ব্যস্ত থাকি। এই কথাটি তিনি তুলে ধরেছেন তার কবিতায়। জসিম উদ্দিনের প্রতিদান, জীবনানন্দ দাশ যিনি আমাদের অনেক প্রকৃতির অজানা বিষয় তুলে ধরেছেন, তার সুচেতনা। বেগম সুফিয়া কামাল, তিনি আমাদের অত্যন্ত হৃদয়গ্রাহী ভালোবাসার কথা তুলে ধরতে পেরেছেন তার কবিতায় তাহারই পরে মনে। ফররুখ আহমেদের পদ্মা। সুকান্ত ভট্টাচার্য, যাকে আমরা কিশোর কবি বলে জানি, অত্যন্ত অল্প বয়সে তিনি মারা গেছেন। তার লেখা 18 বছর বয়স। তিনি তার নিজের বয়সটা দিয়েই অনুভব করেছেন যে 18 বছর বয়সটা আমাদের জন্য কি যন্ত্রণার। সবাই কি সন্দেহের চোখে দেখে? কেন দেখে? কিন্তু তারপরও এই 18 বছর বয়সের যুবকরাই কিন্তু সমাজ বিনির্মাণে ভূমিকা রেখেছে। আমাদের মহান মুক্তিযুদ্ধের দিকে তাকালে দেখব যে সেই বয়সী ছেলেরাই গেছে যাদের বয়স এই ধরনের। আমরা যে কলেজে আজকে আছি, তোমরা যে কলেজে পড়ছো, এই কলেজের আমি একটা তালিকা তৈরি করেছি 50 জন ছাত্রের 71 সালে যারা এখানে স্নাতক পর্যায়ে লেখাপড়া করেছেন, তারা মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা হিসাবে ভূমিকা রেখেছেন। এই যে আমাদের 18 বছর বয়স, এই সম্পর্কে সুকান্তের যে চিন্তা ভাবনা, অনেকেই সন্দেহের চোখে দেখে, অনেকেই খারাপভাবে বলে এই বয়সটা কেমন যেন একটা রহস্যময়। কিন্তু এই বয়সেই আবার সব কিছু করা সম্ভব। তোমরা এই বয়সের কাছাকাছি চলে এসছো, তোমাদেরকে এমন কিছু সৃজনশীল কাজ করতে হবে, এমন কিছু করতে হবে যেন এই বয়সটা তোমাদের জন্য একটা পজিটিভ বিষয় হিসেবে দেখা দেয়। ফেব্রুয়ারি 1969, শামসুর রহমান। শামসুর রহমান আমাদের এমন একজন কবি, তার সম্পর্কে তোমরা পড়বে তার জীবনের মধ্যে, এই সংক্ষিপ্ত জীবনী। তার দুটি কবিতা না হলে আমাদের স্বাধীনতা দিবস আমাদের পালিত হয় না। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আরেকটা হচ্ছে স্বাধীনতা তুমি। এই কবিতা দুটো যদি না পড়া হয় তাহলে আমাদের স্বাধীনতা দিবস, আমাদের বিজয় দিবস যেন পালিত হয় না। কারণ তিনি এত গভীরভাবে স্বাধীনতার কথা বলেছেন। তার এই কবিতাটা পড়তে হবে আমাদেরকে। আর যেটা আমাদের খুবই প্রিয় একটা কবিতা, আবু জাফর ওবায়দুল্লাহর আমি কিংবদন্তির কথা বলছি। এই কবিতায় তিনি তার পূর্বপুরুষের একটা বিশাল ইতিহাস টেনেছেন। পূর্বপুরুষ বলতে তার ইতিহাস, তার পূর্বপুরুষ নয়, আমাদের জাতির ইতিহাস, আমাদের সংস্কৃতির ইতিহাস। আর সেই বিখ্যাত নুরুল দিন, যিনি রংপুর অঞ্চলে সংগ্রাম করেছেন, নুরুল দিন, তার কথা মনে পড়ে যায়। সৈয়দ শামসুল হক, এবং তিনি শেষে জাগিয়ে তুলেছেন সংগ্রামীদেরকে, সংগ্রামী কৃষকদেরকে, জনতাকে একটা বিশাল হাঁক দিয়েছেন, জাগো বাহে কুণ্ঠে সবাই। সেই কবিতাটা এখানে দেওয়া হয়েছে। আর আবু হেনা মোস্তফা কামালের ছবি কবিতা। তোমাদের সিলেবাসে এগুলো পড়তে হবে, এবং এর মধ্য দিয়ে দেখো বিভিন্ন বিষয় এসছে। এর মধ্যে সংগ্রামের কথা এসছে, ইতিহাসের কথা এসছে, ভালোবাসার কথা এসছে, প্রেমের কথা এসছে,
দেশপ্রেমের কথা এসছে, অনেক বিষয় আছে। তো তোমাদের যেহেতু এখন বাড়িতে অবস্থান করছো, এই টেক্সট বইয়ের এগুলো পড়তে বেশি সময় লাগবে না, তোমরা নিখুঁতভাবে পড়বে। কবির জন্ম কখন হয়েছে, প্রাবন্ধিকের জন্ম কখন হয়েছে, তার মৃত্যু সালটা মনে রাখবে, তিনি কি কি সৃজনশীল কাজ করেছেন। যেমন আমি একটা উদাহরণস্বরূপ এখানে দেখাতে পারি যে আমাদের যে বিখ্যাত লেখক যার কথা বললাম একটু আগে তোমাদের, বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে ধরো একটা প্রশ্ন আছে যে উপন্যাস ও প্রবন্ধ রচনার বাইরে বঙ্গদর্শন নামে পত্রিকা তিনি সম্পাদনা করেছিলেন। বঙ্গদর্শন। এখন তোমার যদি একটা প্রশ্ন আসে যে বঙ্কিমচন্দ্র কোন, তাহলে তোমাকে এই নামটা লিখতে হবে এবং এখানে ব্র্যাকেটের সাল দেওয়া আছে 1872 সাল। যদি বলা যায় যে বঙ্গদর্শন কত সালে প্রকাশিত হয়, তখন তুমি এই সালটা দিয়ে দিবে। অর্থাৎ এইটুকুর মধ্যে, অর্থাৎ এই যে লেখকের যে ছোট্ট জীবনী দেওয়া আছে এর মধ্যে কিন্তু আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরের, বিশেষ করে জ্ঞানমূলকে অনেক উত্তর দিতে পারবো। এখান থেকে প্রশ্ন আসে, এই জন্য আমাদেরকে, যেমন ধরো একটা কথা, অনেকেই জানে না যে লেখক কি করতেন, তিনি কে ছিলেন, পেশাগত জীবনে কি করতেন। উনি এখানে পরিষ্কার লেখা আছে যে পেশাগত জীবনে তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন। তো একজন ম্যাজিস্ট্রেট লিখেছেন, এটা তো আমাদের কাছে একটা আনন্দের খবর যে বাংলা সাহিত্যের সম্রাট এই উপাধিটা যিনি লাভ করেছেন তিনি একজন পেশাগত জীবনে ম্যাজিস্ট্রেট ছিলেন, বিচারক ছিলেন। এবং এই বিচারক থাকার সময় তিনি আরও কিছু লিখেছেন বিচারকের অভিজ্ঞতা দিয়ে। তোমরা বিখ্যাত কপালকুণ্ডলার নাম শুনেছ, সেই কপালকুণ্ডলা লিখতে গিয়ে তিনি বিচারকের অবস্থান থেকে অনেক কথা বলেছেন। তো যাই হোক, এই কাপালিক চরিত্রটা কিন্তু তার কাছে এসেছিল, তিনি যখন বিচারক ছিলেন তখন কাপালিকের চেহারাটা দেখে তিনি কিন্তু একটা গল্পের প্লট তৈরি করেছিলেন এবং কত বাস্তব কথা লিখেছেন তিনি কমলাকান্তের দপ্তরে। তো যাই হোক, আমরা এরকম প্রতিটা লেখকের আমরা পাবো জীবনী, এবং সেখানে আবার শেষের দিকে দেখবো তোমরা গিয়ে যেখানে বেশ কিছু প্রশ্ন উদাহরণ দেওয়া আছে এবং এই পাঠ পরিচিতি, কেন লিখলেন তিনি এই প্রবন্ধটি, এই কথাগুলো লেখা আছে। তাহলে আমাদেরকে ভাবতে হবে যে শুধুমাত্র গল্পটি পড়ে কিছু প্রশ্ন মুখস্থ করার যুগ এখন শেষ হয়ে গেছে। মুখস্থ করাটা খুব যন্ত্রণার ব্যাপার। মুখস্থ করলে ওটা মস্তিষ্কের মধ্যে শুধুমাত্র ঘোরে এবং যখন লিখে দেওয়া যায় তারপর সেটি আর মনে পড়তে চায় না। কিন্তু যখন আমি বুঝে পড়ব, যখন আমি একটা রাস্তা চিনে চিনে হেঁটে যাব, তখন এটা সারা জীবন আমার মনে থাকবে। তুমি যেমন তোমার বাড়ির পথে কি কখনো ভুলে যাও, তোমার রাস্তাটা কি ভুলে যাও? যাও না। কিন্তু তুমি যদি আইডিয়াতে চলে যাও তাহলে কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ আমাদেরকে পুরোটাই সৃজনশীলতার মধ্য থেকে আমাদের মাথার মধ্যে একটা অবস্থান তৈরি করতে হবে। যেমন তুমি তোমার বাবার নাম, দাদার নাম মনে রাখতে পারো, তেমনটি বইয়ের প্রতিটি বিষয় তোমাকে মনে রাখতে হবে। তাহলেই যথার্থ জ্ঞান অর্জন সম্ভব হবে এবং যে কোনো জায়গাতে গিয়ে তুমি বলতে পারবে, কথা বলতে পারবে। আমরা বিভিন্ন সেমিনারে যখন কথা বলি আমাদেরকে অনেক কিছু জানতে হয়, যদি না জানি তাহলে ওখানে গিয়ে কথা বলা যাবে না। সেমিনারগুলোতে বিভিন্ন তথ্য তুলে ধরতে হয় এবং তোমাদের মেধা এখন এত সুন্দর পর্যায়ে আছে, ফ্রেশ তোমাদের মস্তিষ্ক। এখন তোমরা যেই তথ্যটা তোমার মাথার মধ্যে নিবা সেই তথ্যটি তোমার মাথার মধ্যে কাজ করবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে আমার পরিচয় হলো এবং কিছু ধারণা দিলাম আমি। সৃজনশীল পদ্ধতি 10 বছর ধরে চলছে, এটি অত্যন্ত গ্রহণযোগ্য একটি বিষয় এবং টেক্সট বই ছাড়া কোনো বিকল্প নয়, এই কথাটি আমি তোমাদের বলেছি। তাই বাড়িতে বসে তোমরা বইগুলো পড়ো এবং বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করো, উদ্দীপকগুলো কীভাবে হয় এগুলো খেয়াল করো, তাহলে দেখবা যে তোমাদের পড়াশোনা ভালো হবে এবং পরীক্ষার সময় তোমরা খুব অল্প কথা লিখে মানে মূল্যায়িত হবে, অর্থাৎ সঠিক নাম্বার পাবে। এবং বাংলা একটা সাহিত্যে আর তোমাদের পিছিয়ে থাকতে হবে না। পাশাপাশি একটা অনুরোধ রাখি যে নিজেরাও কিছু লেখার চেষ্টা করবা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পড়তে গিয়ে, নজরুলের কবিতা পড়তে গিয়ে তোমাদের মনের মধ্যে নিশ্চয়ই একটু উকিঝুঁকি মারবে যে আমিও কিছু লিখি। তো কিছু কবিতা লিখবে, গল্প লিখবে। আমাদের কলেজ থেকে একটা প্রকাশনা হয়, চমৎকার প্রকাশনা অরুণাভ, সেখানে তোমাদের লেখা প্রকাশ হবে এবং একসময় তুমি বলবে যে আমি লিখতে পারি। আর লিখতে পারাটা বিরাট যোগ্যতা এবং একসময় এই লেখা থেকেই মানুষ বিখ্যাত হয়। যেমন বাংলাদেশে যদি তুমি কয়েকজনের নাম বলো, বিখ্যাত লোক, বিখ্যাত কবির নাম তুমি খুঁজে পাবো, শামসুর রহমান, নির্মলেন্দু গুণ, জসিম উদ্দিন, সব কবি,
নাম করেছেন, সৈয়দ শামসুল হক, তারা এই লিখেই পৃথিবীতে বিখ্যাত হয়েছেন। তো যাই হোক, মোটামুটিভাবে আমি আর সময় নেব না। আগামী দিন আমি তোমাদের যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনায় যাব। আমরা কলেজ খোলা অবস্থায় প্রতিদিনই তোমাদের ক্লাস হয় একটা করে, কিন্তু যেহেতু এখন আমাদের 30 দিনের একটা ডিজাইন করা হয়েছে, প্রতিদিন 3টা করে ক্লাস, যার কারণে আমাদের তোমরা মাসে হয়তো 6টা ক্লাস পাবে বা 7টা ক্লাস পাবে। এর মধ্য দিয়ে আমরা তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে পুরোপুরি আমাদের এই কোর্সটা তোমাদের এগিয়ে যাবে। তো ভালো থাকো সবাই। আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।